আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা বা ছক বা নীল নকশা আঁকা হয়েছিল। শেষ মুহূর্তে এসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতায় চতুরতায় তাদের মাধ্যমে কিন্তু তারেক রহমানকে বাঁচানো সম্ভব হলো। আসলে ঘটনাটি ঘটেছিল কিভাবে আপনাদের জানাই। আফগানিস্তানের একটি সংগঠন তেহরিক-ই-তালেবান, তারা ভারতীয় বাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তি করে বা কাজ করে। আর এই তেহরিক-ই-তালেবানের সদস্যদের মাধ্যমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আর শেষ মুহূর্তে এসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাতে তেহরিক-ই-তালেবানের সদস্যরা ধরা পড়ে এবং তারেক রহমান তিনি জানে বেঁচে যান। আসলে তারেক রহমানকে হত্যা করা হবে, তাকে ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা থেকে আবারও বের করে দেওয়া হবে, এই পরিকল্পনা কিন্তু আজকের নয়। এটা দীর্ঘদিনের পরিকল্পনা। যারা একটু রাজনীতি বোঝেন, অল্প হলেও বোঝেন, যারা একটু শিক্ষিত, যারা একটু সচেতন, তারা সকলেই কিন্তু বিষয়টি আগে থেকেই জানেন। বাংলাদেশ সরকার অর্থাৎ তৎকালীন সরকার শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, তখন ইন্ডিয়া তাকে আশ্রয় দিয়েছে। এরপর যখন নির্বাচনের কার্যক্রম শুরু হচ্ছে, নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন কিন্তু এই ছকটা তখনই আঁকা হয়েছে। আপনারা জানেন যে ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে। আসলে ওসমান হাদিকে মেরে ফেলা এটা কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় ছিল না। এটা একটা বড় ধরনের পরিকল্পনা ছিল, বড় ধরনের পরিকল্পনা বা ছকের একটা অংশ ছিল। আসলে নির্বাচনের আগে তারেক রহমান যখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে শহীদ ওসমান হাদিকে হত্যা করে সমস্ত বিশ্বকে, বিশেষ করে তারেক রহমানকে দেখানো হয়েছে যে বাংলাদেশ আসলে নিরাপদ নয়, বাংলাদেশে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, নিরাপত্তার অভাব রয়েছে। ঠিক সেই মুহূর্তে তার বাংলাদেশে আসাটা ঠিক হবে না। তো দেখানো হয়েছে যে ইন্ডিয়া বা ভারত তারা কিন্তু বলেছে যে আমরা তারেক রহমানকে দেশে আনবো, নিরাপত্তা দেব, তাকে প্রধানমন্ত্রিত্ব দেব, সরকারের আসনে বসাবো। এর বিনিময়ে ভারতের বেশ কিছু স্বার্থ থাকবে, সেই স্বার্থগুলো পূরণ করতে হবে। আসলে সেই স্বার্থগুলো যদি পূরণ করতে হবে, এটি মূল বিষয় নয়। আসলে ভারতের যে নীল নকশা, ভারতের যে মূল বিষয়, সেটা হচ্ছে যে কোনো ভাবে তারা আবারও শেখ হাসিনা বা পূর্ববর্তী সরকারকে ক্ষমতায় বসাবে, যাতে তারা আগেকার মতো তাদের স্বার্থগুলো পূরণ করতে পারে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা তারেক রহমানকে বাংলাদেশে নিরাপত্তা দেয়, নিয়ে আসে, তারা বেশ কিছু চুক্তি করে, বেশ কিছু সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে, কিন্তু সব কিছুই হয়। তারেক রহমান বাংলাদেশে আসে, বাংলাদেশে নির্বাচন হয়, তারেক রহমান বাংলাদেশ সরকার গঠন করে। কিন্তু দিন যত গড়ায় ভারত কিন্তু তাদের যে চুক্তি, সেই চুক্তি যে ফলাফল সেটা পায় না। অর্থাৎ তারেক রহমানের সাথে যে চুক্তি হয়, সেই চুক্তিটা তারেক রহমান আস্তে আস্তে রাখতে পারে না বা রাখতে চায় না। ভারত তাদের স্বার্থে টানা পড়ে, এর কারণেই কিন্তু তারা ছক আঁকে যে তারেক রহমানকে তারা হত্যা করবে, মেরে ফেলবে, বা তাকে হটিয়ে দিয়ে বিএনপিকে তারা ক্ষমতায় বসাবে, অথবা আওয়ামী লীগকে তারা ক্ষমতায় নিয়ে আসবে। আসলে ভারত কখনো চাইবে না বাংলাদেশ উন্নতি করুক, উন্নতি হোক, তাদের স্বার্থে টান পড়ুক। আর এরকম পরিস্থিতির সৃষ্টি হলে তারা যে কোনো কিছুই ঘটাতে পারে। তো তারেক রহমানের সাথে নিশ্চয়ই ভারতের যতগুলো শর্ত ছিল, তার অন্যতম শর্ত হতে পারে যে হাসিনা সরকারকে ছাড় দিতে হবে। তারেক রহমান হাসিনা সরকারের বিচার করবে না, বা তার বিষয়ে অবশ্যই স্পেস দিবে, ছাড় দিবে। তার বিষয়ে কঠোর কোনো কিছু আইন কানুন আরোপ করবে না, এবং জামাত শিবিরকে অবশ্যই, জামাত ইসলামকে ধ্বংস করতে হবে। জামাত ইসলাম তারা একটি ইসলামী রাজনৈতিক দল, মুসলিম দল, এবং তারা অবশ্যই ভারত বা হিন্দু বিরোধী, ভারতের জন্য তারা হুমকি। জামাত ইসলাম জঙ্গি, জামাত ইসলাম অস্থিতিশীল বা বিশৃঙ্খলা তৈরি করে, জামাত ইসলাম বিশ্বে অশান্তি সৃষ্টি করে, তাদেরকে জঙ্গি বা তাদের মুক্তিযুদ্ধ বিরোধী
তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, এরকম নানা ধরনের নাটক তৈরি করে জামাত ইসলামকে কিন্তু একদম বিলীন করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, যেমনটি আমরা হাসিনা সরকার আমলে দেখেছিলাম। এই প্রথাটাই কিন্তু চালু ছিল। এরপরে হচ্ছে সামরিক শক্তি হ্রাস করতে হবে, বিশেষ করে বাংলাদেশের যে বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনী, এগুলোকে শক্তি হ্রাস করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর থেকে এটাই দেখেছি যে মুক্তিযুদ্ধের পরে বিশেষ করে 1990 সালে বাংলাদেশের যে বিমান সংখ্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে অর্ধেকের নিচে চলে এসেছে এবং সামরিক শক্তি কমে এসেছে। বাংলাদেশের যে সামরিক বিশেষ করে স্থাপনা সেগুলো হবে না, বাংলাদেশ সামরিক শক্তিতে উন্নতি করবে না, বাংলাদেশ দুর্বল হয়ে থাকবে, ভারতের অধীন হয়ে থাকবে, অধীনস্থ হয়ে থাকবে। এক কথায় বাংলাদেশ ভারতের বশীভূত থাকবে এবং ভারতের অধীনস্থ হয়ে থাকবে, ভারতের একটি অঙ্গরাজ্যের মতো থাকবে, অথবা ভারত যে কোনো মুহূর্তে চাইলেই বাংলাদেশকে আক্রমণ করে যেন খুব সহজে দখল করে নিতে পারে, ভারতের একটি রাজ্য হিসেবে নিতে পারে। এটা হচ্ছে ভারতের মূল নীতি এবং বাংলাদেশের কোনো ভালো স্বার্থ, ভালো কিছু তারা দেখতে পাবে না। আর এই স্বার্থগুলোই যখন তাদের টানাপোড়েন হবে, তাদের এই স্বার্থগুলো যখন তাদের সমস্যার সৃষ্টি করবে, ঠিক সেই মুহূর্তে তারা বাংলাদেশে যে কোনো রকমের বিশৃঙ্খলা ঘটাবে, যে কোনো সরকারকে তারা হত্যা করবে বা যা কিছুই করতে পারে। তো বাংলাদেশ আসলে স্বাধীনতার পর থেকেই নিরাপদ ছিল না, উন্নতি হয়নি, এখনও নিরাপদ নয় এবং ভবিষ্যৎ অদূর বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নয় এবং বাংলাদেশ এখনও নিরাপদ নয়, ভবিষ্যতে নিরাপদ থাকবে না। বাংলাদেশের যে নিরাপত্তা সেটা অবশ্য দেখা যাচ্ছে না।